আসসালামু আলাইকুম। নবম, দশম এবং আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলের আজকের এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 11-এর লেসন 3-র একটি কবিতা, যেটা হচ্ছে দ্য স্যান্ডস অফ ডি বাই চার্লস কিংসলে। তো এটা খুবই চমৎকার একটি কবিতা, আর এই কবিতার নামকরণটা আসলে করা হয়েছে এই যে ইংল্যান্ডের একটা নদী রয়েছে, ডি নামক একটা নদী, এটার যেই মোহনা দ্বীপ রয়েছে ওই দ্বীপের নামকরণ অনুসারে এই কবিতাটার নামকরণ করা হয়েছে। তো আমরা এখন এই কবিতার লাইন বাই লাইন বাংলা ব্যাখ্যা তোমাদেরকে পড়ে শোনাবো, এবং তার আগে আমি তোমাদেরকে একটু ব্রিফ ধারণা দিই এই কবিতাটা আসলে কী নিয়ে রচিত। কবি চার্লস কিংসলে এই কবিতায় প্রকৃতির যেই রহস্যময় একটা বিষয়, মোহনা দ্বীপটা যে একটা রহস্যময় এবং ভয়ঙ্কর একটা বিষয়, সেইটাই এখানে তুলে ধরেছেন একটা মেয়ের করুণ কাহিনীর মাধ্যমে। তো আমরা কবিতাটা একটু এখন লাইন বাই লাইন সম্পূর্ণ ব্যাখ্যা পড়ব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের বইয়ের অন্যান্য কবিতাগুলোর বর্ণনাও দেওয়া অলরেডি আছে আমাদের এই চ্যানেলে। তো ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। এখানে কবি মেরি নামক একজন মেয়েকে প্রথমে এই কবিতায় সম্বোধন করা হইতেছে, এবং তাকে বলা হইতেছে ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম। মানে মেরিকে বলা হইতেছে যাও এবং গিয়ে ক্যাটলগুলোকে বাড়িতে ডেকে নিয়ে আসো বা বাড়িতে নিয়ে আসো। ক্যাটল বলতে এখানে গবাদি পশু, গরু, ভেড়া, ছাগল এগুলোকে বোঝানো হইতেছে। অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। তাহলে এখানে এই লাইনটা বারবার বলার কারণ হলো এটা হলো একটা ছন্দ, কবিতার পুনরাবৃত্তিমূলক ছন্দ বলা হয় এটাকে। তো তিনি বলতেছেন অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, তাদেরকে এই গবাদি পশুগুলোকে, গরু ছাগলগুলোকে কি বাড়িতে নিয়ে এসো অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি। হ্যাঁ, মানে ডি নদীর যে বালু চরটা আছে, হ্যাঁ, মোহনার যে দ্বীপটা বা চরটা আছে সেখান থেকে পেরিয়ে এগুলোকে নিয়ে আসো। The western wind was wild and dank with foam. এখানে যে আবহাওয়াটার কথা বলা হইতেছে, যে যখন মেরিকে এই কথাগুলো বলা হইতেছে কেন, দ্য ওয়েস্টার্ন উইন্ড, পশ্চিমা যে বাতাসটা ছিল, ওয়াজ উইল্ড মানে একদম বন্য বা উন্মত্ত একটা বাতাস, অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, মনে হইতেছিল যেন ফেনায় ভেসে যাচ্ছে এরকম কঠোর বাতাস, সেই প্রকৃতিটাকে বোঝানো হয়েছে। অ্যান্ড অল অ্যালন ওয়েন্ট শি, এবং সে কী করলো, একাই রওনা হলো এই ক্যাটলগুলোকে বাড়িতে নিয়ে আসার জন্য। এবার আমরা দেখি পরের স্ট্যান্জাটা কি বলা হয়েছে। পরের স্ট্যান্জাতে বলা হয়েছে দ্য ওয়েস্টার্ন টাইড। এখানে নদীর স্রোতটাকে বলা হয়েছে ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড। তার মানে এখানে ওয়েস্টার্ন যেই টাইড বা নদীর ঢেউ অর্থাৎ জোয়ারটাকে বোঝানো হয়েছে এখানে। হ্যাঁ, নদীর যে জোয়ার, হ্যাঁ, জোয়ার বাটা কিন্তু দ্বীপ অঞ্চলে ব্যাপক পরিবর্তন হয়। তো তখন এই জোয়ারটা কি হলো, ক্রেপ্ট অ্যালং দ্য স্যান্ড, মানে বালু চড়ে উঠে আসলো, এরকম জোয়ার হয়ে গেল আর কি, পানি বেড়ে গেল। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, মানে বালুচরের উপর দিয়ে মানে ছড়িয়ে পড়লো, ওভার দ্য অ্যান্ড ওভার, বালির উপর গেল আরও উপর গেল, এইভাবে স্রোত এবং ঢেউ আর জোয়ারটাকে বাড়তেছে। অ্যান্ড রাউন্ড দ্য সি, মানে একদম যে স্যান্ডগুলো আছে, বালুগুলো আছে মোহনার পাড়ে, নদীর পাড়ে, এই বালুর উপর দিয়ে কি এগুলো বয়ে যাইতে শুরু করলো। অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, যতদূর পর্যন্ত চোখ দেখা গেল ততদূর পর্যন্ত। দ্য রোলিং মিস্ট কেম ডাউন অ্যান্ড হাইড দ্য ল্যান্ড। এখানে যে হিট কথাটা, এখানে ইটা উজ্জ্বল আছে আর কি, এগুলো হলো পুরনো ইংরেজি। তো দ্য রোলিং মিস্ট বলতে এখানে বুঝাইতেছে ঘূর্ণায়মান যে কুয়াশা আছে, মিস্ট বলতে কুয়াশা, কেম ডাউন আসলো, এবং হাইড দ্য ল্যান্ড মানে ওই যে ল্যান্ডটা, জমিটা বা দ্বীপটাকে মনে হইতেছে একদম ঢেকে ফেলছে কুয়াশার একটা চাদরে, বাতাসের যে ঝোড়ো বাতাস, এরকম পরিবেশটাকে সে বর্ণনা করতেছে। অ্যান্ড নেভার হোম কেম শি, এবং কি হলো, সে আর কখনোই বাড়ি ফিরে আসলো না। কে? ওই মেরি নামক মেয়েটা। তো
এবার কি বলা হইতেছে, ওহ ইটস উইড অর ফিশ অর এ ফ্লাউটিং হেয়ার। একজন বিস্ময়ের সাথে এখানে বলতেছে, ও ইজ ইট উইড, এটা কি একটা আগাছা অথবা একটা মাছ, নাকি এটা একটা কোনো ভাসমান চুল। এ ট্রিস অফ গোল্ডেন হেয়ার, এটা কি একটা মানে সোনালি চুলের গাছ বা বৃক্ষ। এ ড্রোন মেইডেন্স হেয়ার, তখন পাশ থেকে হয়তো অন্য আরেকজন বলতেছে, এ ড্রোনড মেইডেন্স হেয়ার, একটা ডুবন্ত বা ডুবে যাওয়া মেয়ের চুল এটা। অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, হ্যাঁ। তো এখানে বলা হইতেছে কি অ্যাবভ দ্য নেট অ্যাট সি, মানে আমাদের এখানে হচ্ছে মেনলি হচ্ছে যে জেলেদের মাছ ধরার নৌকাতে তার দেহটা পাইছিল আর কি। তো বলতেছে অ্যাবভ দ্য নেটস অ্যাট সি, সমুদ্রের মধ্যে এখানে একটা জালের উপরে। ওয়াজ নেভার শ্যামন ইয়েট দ্যাট শোন সো ফার ফেয়ার অ্যামং দ্য স্টেকস অফ ডি। এখানে স্যামন মাছও কি এত শোন না, এত সৌন্দর্য না, এত ফেয়ার না। অ্যামং দ্য স্টেক অফ ডি, তার মানে তার চুলগুলোর বর্ণনা সেখানে করতেছে যে স্যামন মাছও কি দেখতে এত ঝলমল করে না। অ্যামং দ্য স্টেকস অফ ডি, ডি নদীর, হ্যাঁ, স্টেকের মধ্যে বা এই চরের মধ্যে। আর এই স্টেকস বলতে বাঁধ, ডি নদীতে অনেকগুলো বাঁধ রয়েছে, এই বাঁধের মধ্যে যে চরগুলো থাকে, তো সেখানে কি এই স্যামন মাছও এত ঝলমল করে না যতটা সুন্দর ছিল তার চুলগুলো। তো তারপরে লাস্ট স্টেঞ্জাতে আমরা একটু দেখি কি করুণ কাহিনীটা হয়েছিল। তো যেহেতু জেলেরা পেয়েছিল, হয়তো তাকে তার বাবা মায়ের কাছে দেওয়া হয়নি। দ্য রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফ্রম, তো তারা কী করলো, এই ঢেউয়ের মধ্য থেকে তাকে ওঠালো, উঠে হয়তো তাদের নৌকায় রাখলো। দ্য ক্রোয়েল ক্রাউলিং ফ্রম দ্য ক্রোয়েল হাংরি ফ্রম, অর্থাৎ এই ঢেউটাকে, হ্যাঁ, মানে ঢেউর যে ফেনাটাকে তারা বলতেছে এটাকে খুবই নিষ্ঠুর, যে নিষ্ঠুর হামাগুড়ি দেয় এবং যে নিষ্ঠুরভাবে ক্ষুধার্ত সে, এই ফর্মটাকে, ঢেউটাকে তারা এইভাবে বর্ণনা করতেছে। টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তো তার সর্বশেষ তাকে সমাহিত করা হয় বিসাইড দ্য সি, এই সমুদ্রটা, নদীটার পাশে। বাট স্টিল দ্য বোটম্যান, কিন্তু এখনও এই মাঝিরা, হেয়ার হার কল দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য স্যান্ডস অফ ডি, তো এই স্যান্ড অফ ডির বালুচর থেকে, হ্যাঁ, এখনও মনে হয় যেন এই মেরির ডাক শোনা যায় যে কল দ্য ক্যাটল হোম, হ্যাঁ, ক্যাটলগুলোকে বাড়িতে আনো। তো এই ছিল এই কবিতার বাংলা অনুবাদ। তোমরা আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী লেসন খুব শীঘ্রই আপলোড করব, তোমরা সেই ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে স্টে কানেক্টেড থাকো।